সাবস্ক্রাইব করো সহজ সমাধান ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটা প্রেস করে দাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ক্লাসের নতুন নতুন ভিডিও সবার আগে খুব সহজ আলোচনার মাধ্যমে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি অনিক মল্লিক, সহজ সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা চলো শুরু করা। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার 3 এর পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া নিয়ে, তার রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ নিয়ে। তো বন্ধুরা, এটা কিন্তু আগেই তোমাদের বলেছিলাম যে এই যে চ্যাপ্টারটি 3 শুরু করার আগে যে চ্যাপ্টারটা কিন্তু খুবই ভাইটাল এবং টাফ, তাও কিন্তু এই চ্যাপ্টারটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। তো তাই জন্য কিন্তু অবশ্যই করে এটা ভিডিওটা ভালো করে দেখতে হবে, বিশেষ করে পজ না করে। তাই জন্য কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই করে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও। অবশ্যই করে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিও। অবশ্যই করে তোমরা আমার কাছে কমেন্ট করো যে তোমাদের অন্য কোনো ক্লাসের অন্য কোনো বিষয়ের ভিডিও চাই কিনা, এবং এই যে এখন চ্যাপ্টারগুলো যে পড়ছি এগুলো কিন্তু যে তোমাদের যে এর কোশ্চেন অ্যান্সার দরকার কিনা বা প্রয়োজন কিনা, তাই জন্য তাহলে কিন্তু আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো যেই হিসাবে ভিডিও বানাই না কেন, সবার আগে তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট নিয়েই তোমাদের সাপোর্টের মানে তোমাদের যে কমেন্টে আমরা অনুপ্রাণিত হয়েই কিন্তু ভিডিও বানাবো। তাই বলছি তোমরা আমাকে সাপোর্ট করো। অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো পড়া শুরু করা যাক। তো আগে দেখে নিই পেজ নাম্বার 94, দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 94। তো তাহলে পড়া স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ রাসায়নিক বিক্রিয়া ও তার রাসায়নিক সমীকরণ। প্রথমে যেটা বলছে করে দেখো, গল্প টল্প আমাদের এখানে তোটা ইম্পর্টেন্ট লাগবে না, আমরা ছকের নিচ থেকে দেখব যে কেন এমন হলো, সেটাও দরকার লাগবে না। প্রথম ক্ষেত্রে জিনিসটা কি হয়েছে ব্যাপারটা বুঝতে হবে, কারণ এত গল্প টল্প পড়লে তোমরা নিজেরা পড়তে পারো, আমি তোমাদের পড়তে না করছি না, তোমরা নিজেরা পড়ো, নিজেরা পড়ে বোঝো, কিন্তু এখান থেকে নর্মাল গল্পের মতো রয়েছে যে শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে কাজ করো, এগুলো নর্মাল। এই যে বলছে করে দেখো, তো এগুলো তো তোমরা নিজেরা করে দেখতে পারো, বাট বাড়িতে এটা না করাই ভালো। তো তার জন্য কিন্তু এটা ভালো করে বুঝে নিতে হবে। এটা বোঝার জন্য এখানে কিন্তু প্রথম থেকে রয়েছে যে প্রথম ক্ষেত্রে কি বলছে, প্রথম ক্ষেত্রে মানে প্রথমে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে তিনটে ক্ষেত্র রয়েছে, ঠিক আছে। সে বলছে প্রথম ক্ষেত্রে কাপড় কাচার সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট Na2CO3 লঘু মিউরিয়েটিক অ্যাসিডের অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। তাহলে কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো? বলছে যে কাপড় কাচার সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট Na2CO3 তার সঙ্গে লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। মানে সোজা ব্যাপারে বলতে গেলে এই কাপড় কাচার সোডাটা লাগবে না। সোজা কথায় বলতে গেলে যে সহজ করে দিয়ে বোঝার সময় লেখায় পুরোটাই লিখতে হবে, কিন্তু সহজ করে যে বুঝবে কি করে তোমরা, বোঝার ব্যাপারটা হলো সোজা কথা সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, মানে সোডিয়াম কার্বনেট তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে তোমরা ক্লিয়ার? তাও একবার বুঝিয়ে বলে দিচ্ছি লাস্ট একবার, যে কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট Na2CO3 এটা হলো সংকেত, এর সঙ্গে লঘু মিউরেটিক অ্যাসিডের বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এটাও সংকেত, এটা সংকেত, এটা সংকেত, দুটোই সংকেত, সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। মানে এবার আমি এটা যাব না, এবার এটা দিয়ে বলবো যে কাপড় কাচার সোডার সঙ্গে কাপড় কাচার সোডা
কমা দাও, কিছু বলা দরকার নেই। কাপড় কাচের সোডা লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। মানে কাপড় কাচের সোডা আর লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করা যায়। যখন তোমরা বোঝার চেষ্টা করো তখন কিন্তু এরকমভাবে পড়বে না কাপড় কাচের সোডা বা সোডিয়াম কার্বনেট Na2CO3 এরকম করে না। তোমাদের দুটো জিনিসে ভাগ করতে হবে, হয় তোমাদের লেখা দিয়ে পড়তে হবে, না তোমাদের নাম দিয়ে পড়তে হবে। যদি কাপড় কাচার সোডা দিয়ে পড়ো তাহলে পড়তে হবে কাপড় কাচার সোডা লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। বা যদি এভাবে পড়ো সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। আমরা এটাও করতে পারো যে Na2CO3 এর সঙ্গে HCl মানে Na2CO3 আর HCl এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে বুঝতে পারছো এটা তিনভাবে কিন্তু পড়া যায়। তোমরা যাই হোক একভাবে করে এটা জিনিসটা বুঝতে হবে। আমি তোমাদের তিনভাবেই দেখালাম, তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে তোমরা বুঝে এটা কিন্তু করবে। আর খাতায় লেখার সময় অবভিয়াসলি পুরোটাই লিখতে হবে। ওকে, পুরোটা না লিখে মানে সংকেতটা বাদ দিতে পারো, বাট এইটা পুরোটাই লিখতে হবে। কার্বন সোডা সোডিয়াম কার্বনেট কমা দিয়ে লঘু মিউরেটিক অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিড কবার ব্যাকেট শেষ করে সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। তো এবার হলো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ব্র্যাকেটে যখন থাকবে তার মানে বুঝতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে ওটা হতে পারে, এটাও বলতে পারো যা খুশি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তাহলে কি বলে, মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। তাহলে হাইড্রোজেন গ্যাস কী করে উৎপন্ন হয়েছে, এবার আবার এবার হলো আগে ছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, এবার আছে হাইড্রোজেন গ্যাস কী করে উৎপন্ন হয়েছে। তো এখানে যেটা বলেছে যে লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তার সঙ্গে, মানে লোহার পেরেক, ধরো এটা লোহার পেরেক, এইটা ধরো লোহার পেরেক, এই পেন্সিলটা ধরো লোহার পেরেক, ধরো এটা ধরো লোহার পেরেক। তোমার যদি কোনো কিছু আগে মুখে বোঝানোর সঙ্গে কিছু একটা দেখিয়ে বুঝালে সুবিধা, কারণ তোমাদের দেখেছো যখন তোমাদের ক্লাস টিচার ক্লাস নেয় স্কুলে, জানি এখন লকডাউন ক্লাস হচ্ছে না, বাট যখন আগে ক্লাস হতো বা তোমরা স্কুলে যেতে তখন যে তোমরা দেখেছো একটা জিনিস কিছু নিয়ে বোঝালে তোমরা ভালো করে বুঝতে পারো। আমিও সেটাই তাই করছি তোমাকে। ধরো এটা লোহার পেরেক, তো তার ওপর কি বলেছে, এই লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তার সঙ্গে লোহার পেরেক, এই ধরো লোহার পেরেক এই লোহার কালারটা ধরো এই কাঠ কালার, তার ওপরে কি বলেছে, তার উপর বলেছে প্রলেপ দেওয়া দস্তা, মানে ধরো নীলটা দস্তা, তারপর প্রলেপ দেওয়া আছে, মানে এই কাঠের ওপর নীলটা স্টিকার মতো প্রলেপ দেওয়া আছে, তাহলে তো পেন্সিলটা এত সুন্দর হয়েছে, নাহলে তো এই কাঠের পেন্সিল মতো হয়ে যেত। মানে এটা কাঠের পেন্সিল কিন্তু তার উপরে একটা প্রলেপ দেওয়া আছে, সেটাই বলছে। মানে লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ মিউরেটিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। মানে বুঝতে পারলাম পুরো জিনিসটা একবারে, মানে লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তা, মানে লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তা, মানে তাহলে পুরোটা, মানে একটা পেরেক যাবে যার ওপর একটা লোহার পেরেক যার ওপর কিন্তু দস্তার প্রলেপ দেওয়া আছে, মানে যার উপর দস্তা আছে, মানে দস্তার প্রলেপ দেওয়া আছে, মানে দস্তা দিয়ে একটা মানে কি বলবো, মানে ধরো পেরেকটা তার বাইরে দিয়ে পুরোটাই দস্তা, সেরকম দস্তা, সেটাকে কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বা মিউরেটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হলো তৃতীয় ক্ষেত্রে কি বলেছে, তৃতীয় ক্ষেত্রে বলেছে যে পাথুরে চুন জলের সংস্পর্শে এসে সম্পূর্ণ একটা নতুন পদার্থে পরিণত হলো তারই। এই নতুন পদার্থটার ধর্ম পাথুরে চুনের ধর্ম থেকে একেবারেই আলাদা দাঁড়ি। লক্ষ্য করো জল গরম হয়ে গেছে। তারপরে বলা আছে উৎপন্ন পদার্থটির নাম কলি চুন। লেখাটা ভালো করে না বোঝা গেল আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ঠিকঠাক করে খাতায় লিখে নেবে। যদি বইয়ে লিখতে তোমাদের প্রবলেম হয় তো খাতায় লিখে নেবে, কিন্তু এটা লেখা দরকার। এটা কিন্তু এখানে লেখা ছিল না, আমি লিখে নিয়েছি, ঠিক আছে? তোমরা যদি বোঝা না যায় তাহলে আমি বলে দিচ্ছি। এখানে লেখা আছে উৎপন্ন পদার্থটির নাম কলি চুন। ওকে, তো তাহলে বুঝতে পারলে। এবারে তোমাদের পুরো ডিটেলসে বুঝিয়ে দিই। দেখো ভিডিওটা কিন্তু আমরা বেশি বড় করাতে বিশ্বাসী নই, কারণ
এখানে চ্যাপ্টারটা অনেকটাই বড় আছে, কারণ এই রাসায়নিক বিক্রিয়া মানে এই যে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ, এটা কিন্তু তোমাদের 94 পেজ, হ্যাঁ 94 পেজ থেকে শুরু হয়ে এদিকে 95 হয়ে 96 এই 97 মাঝখান অব্দি রয়েছে, ঠিক আছে। তো এটা এক ভিডিওতে কভার করতে গেলে দেখো তোমাদের মোট কথা তোমাদের ভালো করে আমি বোঝাচ্ছি, ওকে, তোমাদের আমি ভালো করে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের না ভালো করে বোঝালে তোমাদের পরে পরীক্ষায় অসুবিধা হবে। সো তোমাদের ভালো করে বোঝানো হচ্ছে। এবার যদি তোমাদের ভিডিওটা বড় হয়, তোমাদের এটা করে ইন্টারেস্ট মানে আসবে না। মানে পড়াশোনায় সবার ইন্টারেস্ট আসে, মানে আমি জানি পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না, ক্লাসের ফার্স্ট বয় থেকে ক্লাসের লাস্ট বয়, কিন্তু তাকে পড়াশোনা করতে হবে, ওকে। তো তাই পড়াশোনা তাকে করতে হবে। সো কিছু করার নেই, তোমার তাই অল্প অল্প করে মেন জিনিসগুলো বুঝতে হবে। সো আমি এখানে বোঝাচ্ছি আজকে, কিন্তু আমি তোমাদের আগেই বলে রাখি পেজ 95 তোমরা এখানে দেখতে পাচ্ছ সমীকরণের সমতা বিধান, এই যে সমীকরণের সমতা বিধান করা, এর আগে অবধি পড়াবো। কেন এই এতটা পড়িয়ে দেবো? এইটা কিন্তু ভালো করে হবে, এইটা ভালো করে বুঝে পড়ানো হবে। তো তারপর তোমরা কি করবে, ভিডিওটা দেখার পর তোমরা খাতায় লিখে নিলে, লিখে মুখস্থ করলে, মুখস্থ করে এইবার ওখান থেকে প্রশ্ন বের করে নিজেরা প্রশ্ন লিখলে, তারপর উত্তর উত্তর লেখো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যদি তোমাদের আমি আগেই তোমাদের বলেছি যে কমেন্ট করো, আমাদের কাছে কমেন্ট করো যদি এই চ্যাপ্টারে তোমাদের মানে বিজ্ঞানের বা ভূগোলে যাই হোক, তোমার যদি কোশ্চেন দরকার তাহলে কিন্তু অবশ্যই আমাদের বলো, আমরা কিন্তু কোশ্চেন আমি অবশ্যই দেবো, ওকে, কোশ্চেন আনসার সবই দেবো। তাই জন্য কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, তোমাদের কমেন্ট অনুপ্রেরিত হয়েই কিন্তু আমরা করব। সো তাহলে যেটা বলছিলাম সেটা দেখি। তৃতীয় ক্ষেত্রে এটা বলেছে পাথুরে চুন। পাথুরে চুন জলের সংস্পর্শে এসে, মানে ধরো পাথুরে চুন, একটা চুন, পাথুরে চুন মানে চুনটা পাথরের মধ্যে হয়ে গেছে, পাথুরে চুন জলের সংস্পর্শে এসে, পাথুরে চুন কোথায় গেল, জলে, মানে পাথুরে চুনটা তাহলে আছে জলে, ধরো ধরো একটা পাথুরে চুন যেটা জলের মধ্যে রয়েছে, জলের সংস্পর্শে এসে সম্পূর্ণ নতুন একটা পদার্থে পরিণত হয়ে গেল। মানে ধরো এটা পাথুরে চুন, এটা পাথুরে চুন, এটা জলের সংস্পর্শে আসলো, মানে এটা ধরো জলে রাখলাম, ধরো এটা জলে রাখলাম, এবার এটা আলাদা একটা জিনিসে পরিণত হয়ে গেল। এই নতুন পদার্থটা ধর্ম পাথুরে চুনের ধর্ম থেকে একেবারেই আলাদা। মানে ধরো পাথুরে চুন আগে যেমন ছিল তার ধর্ম, এবার এটা জলে রাখলাম, তারপর যখন তুললাম তখন দেখলাম ধর্ম একদমই আলাদা। লক্ষ্য করো যে জল গরম হয়ে গেছে, এবার যে জলে রেখেছি সেই জলটা হাত দিয়ে দেখছি আমার জলটা গরম হয়ে গেছে, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পদার্থটার নাম হলো কলি চুন। মানে বুঝতে পারলাম একটা পাথুরে চুনটা জলের সংস্পর্শে এসে পদার্থটার ধর্ম একদমই আলাদা, মানে জলের সংস্পর্শে এসে এই নতুন পদার্থটা ওই পাথুরে চুনের ধর্ম থেকে একদমই আলাদা হয়ে গেছে। তারপর যখন জলে হাত দিয়ে দেখছি তখন দেখি জলটা গরম হয়ে গেছে, তারপর জানতে পারলাম যে এই পদার্থটার নাম কলিচুন। যদি ওখানে এটা লেখা নেই তোমরা লিখে নিলে তোমাদেরই পড়তে সুবিধা হবে, সেটা তাই বলেছি তোমরা লিখে নেবে। আমি যেটা বলছি এটা কলিচুন লেখাটা বোঝা যাচ্ছে না, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, এর উৎপন্ন পদার্থটির নাম কলিচুন, যেটা লেখা আছে। তারপরে বলেছে এরকম ঘটনাকে আমরা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া বলি। তাহলে বুঝতে পারছি রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে থাকি, যেটা এখান থেকে ব্যাকেট শেষ হলো, শেষ হয়ে শুরু হয়েছে কোথায়, শুরু হয়েছে এইখানে। মানে এর 3টে উদাহরণ রয়েছে, তোমাদের পরীক্ষায় আসবে, যে কোনো একটা লিখে দেবে, বা যদি 3টে লিখে বলে 3টেই লিখবে, সে তার উপর নাম্বার থাকবে। এখানে 3টে লিখতে বলে তোমার এখানে 3 নাম্বার থাকবে, একটা লিখতে বললে 1 নাম্বার থাকবে, এরকম। যাই হোক একই ব্যাপার। তাই বুঝতে পারলাম এরকম পদার্থকে আমরা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া বলি। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন তোমরা এখান থেকে লিখে নিলে যে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তারপরে 3টে একটা একটা করে ক্ষেত্রে মুখস্থ করলে, আবার যেভাবে বুঝিয়েছি আমি সেভাবে তোমরা নিজেরা বুঝলে, বোঝার চেষ্টা করলে, তো তারপর কিন্তু করো, ওকে। এবারে বলেছে এই বিক্রিয়ায়, দেখো এখানে কিন্তু গল্প আছে, আমি বলছি না তোমরা পড়বা না, তোমরা কিন্তু পড়ে নাও, তোমরা নিজেরা পড়ো, কিন্তু এখানে ভিডিও বেশি বড় হয়ে যাবে। সো তাই জন্য কিন্তু তোমাদের আমি ওই জিনিসগুলো দেখাচ্ছি না, মেন জায়গাগুলো দেখাচ্ছি, ওকে, মানে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই সব জায়গাগুলো দেখাচ্ছি। এই বিক্রিয়ায় পাথুরে চূর্ণ জলের অংশ, এই বিক্রিয়ায় পাথুরে চূর্ণ জল অংশ নিয়েছে, তাই এদের বিক্রিয়ক বলে। তাহলে বুঝতে পারলাম বিক্রিয়ক কাদের বলে, যে
যে বিক্রিয়ায় পাথুরে চুন, এখানে এই বিক্রিয়া না, এখানে হবে যে বিক্রিয়ায় পাথুরে চুন ও জল অংশ নিয়েছে, মানে ধরে এই যে এই বিক্রিয়াটা কথা বলছে, এই বিক্রিয়াটা তোমরা একটু পড়ে নেবে, আমি এখন এত বড়টাই দেখালাম না। এই বিক্রিয়ায় পাথুরে চুনের জল অংশ নিয়েছে, তাই এদের বিক্রিয়ক বলা হচ্ছে। আর বিক্রিয়ার ফলে কলিচুন উৎপন্ন হয়েছে, আর এই বিক্রিয়ার ফলে কলিচুন উৎপন্ন হয়েছে। তাহলে বুঝতে পারলাম এখানে পাথুরে চুনার জল মানে এই যে থার্ড বিক্রিয়াটা, এখানে সরি এইটা না, এটা থার্ডের কথাটাই বলছে, যে থার্ড বিক্রিয়াটা এইটা একটা কথাই এটাই বলছে। এখানে পাথুরে চুনার জল অংশ নিয়েছিল, এই যে বলছে পাথুরে চুন জলের সংস্পর্শে মানে পাথুরে চুনার জল অংশ নিয়েছে, তাই এদের বিক্রিয়ক বলা হচ্ছে, মানে একসাথে বিক্রিয়ক হয়েছে। এই বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়েছে, লাস্ট বলেছে উৎপন্ন পদার্থের নাম কলিচুন উৎপন্ন হয়েছে, তাই একে বিক্রিয়াজাত পদার্থ বলে। তাহলে বুঝতে পারলাম, তাই একে বিক্রিয়াজাত পদার্থ বলে। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি, যেখানে কিনা প্রথমে আছে নিজের সারণীতে পাথুরে চুন আর ক্যালসিয়াম অক্সাইড জল ও কলিচুনের সংকেত দেখানো হলো। প্রথমে বলেছে কি কেমন পদার্থ, যৌগের নাম, যৌগের সংকেত। প্রথমে দিয়েছে বিক্রিয়ক, যৌগের নাম পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ যৌগের সংকেত CaO আর জল H2O। বিক্রিয়াজাত কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যৌগের সংকেত CaOH হোল 2। এখানে কিন্তু ব্যাকেট দিয়ে টুটা লেখা মানে CaOH হোল 2। তাহলে বুঝতে পারলাম বিক্রিয়ক মানে যে দুটো বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল পাথুরে চুন আর জল অংশগ্রহণ করেছিল, বিক্রিয়াজাত মানে যেটা উৎপন্ন হয়েছে বিক্রিয়া থেকে, যেটা হলো কলিচুন উৎপন্ন হয়েছে, এই সংকেতটা দেওয়া আছে। মানে CaO আর H2O বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, মানে Ca2 আর H2O অংশগ্রহণ করেছিল, প্লাস দিয়ে ইজিক্যাল টু করলে বিক্রিয়ায় এইটা এসছে, মানে CaOH হোল 2, এটা কিন্তু বিক্রিয়ায় এসছে। এটা কিন্তু আমি বইয়ে করছি, তোমরা কিন্তু এটা খাতায় নিজেরা করে বুঝবে। এই যে এটা কিন্তু একটা চক্রাকার, মানে এটা কিন্তু তোমাদের পুরো জিনিসটা বোঝানো হলো, যে CaO যৌগের সংকেত দিয়ে বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা এখানে বোঝার সময় এটা দিয়ে বুঝবে, কিন্তু যখন খাতায় লিখে নিলেও তাহলে তোমাদের সুবিধা হবে। খাতায় এরকমভাবে লিখে নেবে যে CaO আর H2O দুটো একসাথে প্লাস করবে, দুটো বিক্রিয়া অংশগ্রহণ করে ইজিক্যাল টু দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে, যে এটা কিন্তু এটা উৎপন্ন হয়েছে CaOH হোল 2। ওকে, তারপরে বলেছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করি। তখনটা কেটে লাগবে না, তখন লাগবে না। প্রকাশ করি তাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলে, একটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা, এবং প্রশ্ন শুধু না, এটা ভাইটাল কোশ্চেন, পরীক্ষায় এটা আসবে। রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত। যখন একবারে বুঝতে পারবে না তখন বারবার রিপিট করবে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করি, তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। মানে বুঝতে পারছি বিক্রিয়ক, এই যে এটা বিক্রিয়ক, মানে এই দুটো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে, মানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত দুটো সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করি। আমি যেটা তোমাদের বুঝাচ্ছিলাম সেটাই, যে কি করছে, এই দুটোকে সংকেত ব্যবহার করে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত দুটোর সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করি, তাই একে রাসায়নিক সমীকরণ বলে, যেটা আমি তোমাদের এক্ষুনি বোঝাচ্ছিলাম। সো এটা ইজি হয়ে গেল তোমাদের কাছে। তারপরে বলেছে পাথুরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হবে পাথুরে চুন। এবার পাথুরে চুনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার জলের সমীকরণ হবে, মানে এটা যদি দেখছিলাম বারবারই, কিন্তু এই যে তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এই দুটো থেকে তৃতীয় ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট, তাই কিন্তু এটাকে ভালো করে বুঝতে হবে, সোজা কথা। যেখানে বলছে যে তাহলে আবার এটা কিন্তু এখন আমরা এটাকে দেখলাম, এখানে বিক্রিয়া হয়েছে, তারপরে এখানে সংকেত দেখলাম, এবার দেখছি এই বিক্রিয়াটার রাসায়নিক সমীকরণ CaO প্লাস H2O ইজিক্যাল টু CaOH হোল 2, যেটা তোমাদের আমি এখানে বোঝাচ্ছিলাম, যে বিক্রিয়ক এই দুটো বিক্রিয়ক এটা বিক্রিয়াজাত, সোজা কথা, এটা বিক্রিয়াজাত। তাহলে বুঝতে পারলাম যে এটা কি, যে এই দুটো বিক্রিয়ক CaO আর প্লাস H2O
এই দুটো বিক্রিয়ক এটা কিন্তু এবার করে এই দুটো বিক্রিয়ায় অংশ নিয়ে এবার কিন্তু বিক্রিয়াজাত হয়ে এটা কিন্তু এসছে, মানে এই দুটো হলো, এটা হলো পাথুরে চুন, এটা জল, বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এসছে বা কলি চুন এসছে। আবার চুনাপাথর ও ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে পোড়া চুন, তাহলে বলছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে পোড়া চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডে ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। তাহলে কি বলছে, এখানে এই ব্যাকেটগুলো দরকার নেই, চুনাপাথরকে তাপ দিয়ে পোড়া চুন ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়। মানে চুনাপাথরকে, সোজা কথা, চুনাপাথরকে তাপ দিয়ে কি তৈরি করা হচ্ছে, পোড়া চুন আর কার্বন ডাইঅক্সাইড। চুনাপাথরকে তাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড আর পোড়া চুন তৈরি করা হচ্ছে, মানে আর এটা দুভাবে দেখা যায়। একটা হলো চুনাপাথরকে তাপ দিয়ে, এটা সোজা ইজি প্রসেস, পোড়া চুন আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যায়। এবার যদি তুমি এটা দিয়ে বোঝো তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। বুঝতে পারলাম। এবার হলো এই বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর নাম ও সংকেত নিজের সারণীতে দেওয়া আছে। তারপর সমীকরণটির সাহায্যে বিক্রিয়াটা প্রকাশ করা হলো। বিক্রিয়ক পদার্থের নাম ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, বিক্রিয়ার সংকেত CaCO3। বিক্রিয়াজাত পদার্থের নাম ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়াজাত পদার্থের সংকেত CaO CO2। মানে এইটাই দেখাচ্ছে, এই বিক্রিয়াটা দেখাচ্ছে, মানে যেটা বলছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, এটাকে তাপ দিয়ে, মানে এটার বিক্রিয়ার সংকেত দেখালো, তাপ দিয়ে, এটা এখানে বলেনি কী কী উৎপন্ন হলো, তাপ দিলে পোড়া চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড দুটোরই বিক্রিয়া দিয়ে দিয়েছে। বিক্রিয়াটির সমীকরণ হলো CaCO3 মানে চুনাপাথর ইজ ইকুয়াল টু করে CaO মানে পোড়া চুন, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোথাও ডাউট থাকলে অবশ্যই কিন্তু আমাদের কাছে বলবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আবারও কিন্তু পরের সপ্তাহে আমরা সমীকরণের সমতাবিধান করা, মানে এর রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণের পার্ট 2 নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য তোমাদের কাছে কিন্তু একটাই আবেদন, যে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, অবশ্যই করে চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে কী করছো, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার চ্যানেলে ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। অবশ্যই করে আমাদের কাছে কমেন্ট করো যে তোমাদের কোন বিষয় কোন ক্লাসে ভিডিও দরকার, এবং এখন চ্যাপ্টারটা আমরা পড়লাম সেটা যদি তোমাদের কোনো কোশ্চেন আনসার দরকার হয় তাহলেও কিন্তু আমাদের কাছে কমেন্ট করে জানাও, আশা করি তোমাদের দেওয়ার আমরা চেষ্টা করব। তো ততক্ষণের জন্য তো বন্ধুরা, আজ টাটা, বাই। আবার দেখা হবে পরের সপ্তাহে সমীকরণের সমতাবিধান করা নিয়ে, আলোচনা করব। তো ততক্ষণের জন্য টাটা।